একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং একই সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখানোর চেষ্টা করব, যাতে ধারণা পাওয়া যায় যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। মার্কিন যুদ্ধ জাহাজের গোলাবর্ষণে বাংলাদেশের একটি জাহাজ ধ্বংস হয়ে গেছে এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের প্রায় সবগুলো প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। পরে ফ্যাক্ট চেক হলো এবং দেখা গেল দাবিটি মিথ্যা। ওদিকে হেলিকপ্টার প্রস্তুত, দেশে ফিরছে শেখ হাসিনা এমন শিরোনামে একটি দাবি ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও গুজব। হেলিকপ্টারটি আসলে যুক্তরাষ্ট্রে একটি শিশু হাসপাতালের সামনে রয়েছে। দর্শক, আমরা চলুন ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। মার্কিন যুদ্ধজাহাজের গোলাবর্ষণে বাংলাদেশের একটি জাহাজ ধ্বংস হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হচ্ছে। এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়। পরে ফ্যাক্ট চেক হলো এবং অনুসন্ধানে জানা গেল দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে গাজীপুরের কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকায় শীতলক্ষা নদীতে কয়লার জাহাজে আগুন লাগার ভিডিওকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। সম্প্রতি শেখ হাসিনা ভারতের রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছে গিয়েছে, দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষের দিকে এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমে অনুসন্ধানে জানা গেল প্রচারিত ভিডিওটি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা ও ভারতের লোকসভা সংসদ সদস্য রাহুল গান্ধীর বাসভবনে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারের অবতরণের দৃশ্য নয়। মূলত এটি যুক্তরাষ্ট্রের আরকানসাস শিশু হাসপাতালের একটি হেলিকপ্টারে অবতরণের ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে রাজধানীতে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি এমন শিরোনামে আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিভার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল গুজব। ভারতের পাঞ্জাবের জলন্ধরের এক স্বর্ণের দোকানে গত 30 অক্টোবরের ডাকাতির ঘটনার দৃশ্যকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, বিএনপির মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম থেকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটি মিথ্যা তথ্য। ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে পদত্যাগ করেননি। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংঘবদ্ধভাবে। এ অবস্থায় বিভ্রান্ত না হয়ে গণমাধ্যমের খবরের ওপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। প্রতিবেদনটা দেখে নিলাম এবং একটা ধারণাও আমরা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে। আজ আগেই জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং একই সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির। দুজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং খান সাইদ হাসান, আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই, নির্বাচন সামনে এবং খোদ নির্বাচন কমিশনার নিজেই এই আশঙ্কা করছিলেন যে নির্বাচনকে ঘিরে নানামুখী গুজব ছড়াবে এবং আমরা সেটাই হতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যিনি নমিনেশন পাননি হয়তো পরবর্তীতে পাবেন, এরকম একটা পরিবেশ, সেখানে হয়তো তার নামে গুজব ছড়িয়ে যাচ্ছে। আপনি নির্বাচনকে মাথায় রেখে সাথে আপনার অভিজ্ঞতাকে যুক্ত করে একটু বলবেন কি ঝুঁকি আপনি টের পাচ্ছেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুভ রহমান সাহেব ওনাকে। আসলে এটা এক ধরনের অপরাধ। তবে হ্যাঁ, এই আমাদের যে অপরাধ আইন নিয়ে আমরা কাজ করেছি বা করে আসছি, এগুলো সবই ব্রিটিশ আমলের আইন। তখন এই ধরনের আপনার এই ধরনের ডিভাইস, তারপরে ইন্টারনেট, ইলেকট্রনিক্স এগুলো ছিল না। তো এরপর যার জন্য এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিভাবে ডিল করতে হবে ওইটা আমাদের জানা ছিল না। বাট সম্প্রতি যেটা আমাদের আইসিটি অ্যাক্ট হয়েছে, আইসিটি অ্যাক্টটাও আমাদের একদম পরিপূর্ণ না। আইসিটি অ্যাক্টটা যতটুকু করা হয়েছে এইটা তো আসলে যতটা না অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে বা অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি বিধানের যতটা উদ্দেশ্য ছিল, তার চেয়ে বেশি উদ্দেশ্য ছিল হলো প্রতিপক্ষ বা ভিন্ন মত দমনের জন্য। সেই জন্য এটা খুব একটা কার্যকরী হয়নি। তো এইটার জন্য প্রাথমিকভাবে যে জিনিসটা
সেই কারণে সেই আইন দিয়ে এই অপরাধীদেরকে অবদমন করা যাবে না প্রত্যাশা অনুযায়ী। তো হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ হয়তো করা যেতে পারে, সে প্রযুক্তিও এখন আমাদের এভাবে আসেনি। তবে যেটা এখন আপনি যেটা বললেন যে প্রথমেই যে কাজটা মানে করা যেতে পারে প্রিভেন্টিভ হিসাবে, সেটা হলো যে আমাদের একদম গণমাধ্যমের উপরে যেগুলো অথেন্টিসিটি আছে সেটার উপরে বেস করে যে কোনো তথ্য করা। কারণ এই ধরনের কোনো সেন্সিটিভ ঘটনা ঘটলে, যেগুলো যে 3-4টার কথা আপনি বললেন, যে আমেরিকার গোলাবর্ষণ, তারপরে রুমিন ফারহানার পদত্যাগ, তারপরে যে আরেক জায়গায় আপনার স্বর্ণের দোকানে ডাকাতি, এগুলো এত সেন্সিটিভ জিনিস যেগুলো ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের রিকগনাইজ গণমাধ্যমগুলোতে এগুলো চলে আসে। কাজে সেজন্য আমার সাজেশন হবে সবাইকে যে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত দেখে আপনারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত না নিয়ে আপনারা আগে ওই গণমাধ্যমের যে রিকগনাইজ গণমাধ্যমগুলো দেখবেন। আর এট দ্য সেম টাইম যারা এই মানে এই আইন প্রয়োগে যারা জড়িত আছে, তারা যদি দুজনকেও যদি ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করে তাদেরকে যদি খুব ওইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা আমাদের আইনের বিধান আছে, সেটা যদি দেওয়া যায়, তাহলে বাকি 98 জন সতর্ক হয়ে যাবে। এখন যেটা হয়েছে, ফেক আইডি খুলে তারপর বিভিন্নভাবে দেশ থেকে বিদেশ থেকে এই কাজগুলো করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতটুকু জানি এগুলো দেশের বাইরে থেকে করে, যাদেরকে আইডেন্টিফাই করা যায় না, বা আইডেন্টিফাই করা গেলেও তাকে আইনের আওতায় আনা যায় না। এই বিষয়গুলো যদি যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা যদি একটু সতর্ক হন, আরো বেশি মানে বেশি ভিজিল্যান্ট হন, তাহলে কমবে। কিন্তু তার সাথে বেশি কাজ হবে এই মুহূর্তে আপনার ওই আমাদের রিকগনাইজড গণমাধ্যমগুলোর উপরে বেশ মানে করে আপনার ট্যালি করে এটাকে চেক করে নেওয়া। জি, এবং সেই জায়গা থেকে আমরাও সাফার করি, কারণ গণমাধ্যমের উপর আমরা সবসময় বলি ভরসা রাখতে, এবং সবাই যখন ভরসা রাখতে যায় তখন দেখা যায় গণমাধ্যমের যে ফটোকার্ড সেটাও নকল হয়। এআই দিয়ে এত জেনুইনভাবে নকল করা হচ্ছে যে হঠাৎ করে দেখলে বোঝাও যাচ্ছে না। আমি এটা নিয়েও একটা সমাধান খুঁজবো আপনার কাছ থেকে। সুমন আহমেদ সাবির, এটা নিয়ে বেশ কয়েকবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হচ্ছে, এবং অত্যন্ত কার্যকরী পরামর্শগুলো ধারাবাহিকভাবে আমরা জানার সুযোগ পাচ্ছি। আমরা একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে অপতথ্যগুলো ছড়াচ্ছে মূলত 3টি ক্যাটাগরি উপর ভিত্তি করে। প্রথমত হচ্ছে রাজনীতিবিদদের, কারণ এখন সামনে নির্বাচন, খুব দ্রুত আসলে ছড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে যদি আমরা গুজবটাকে ছড়াতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে শিল্পীদের নিয়ে, কারণ সেলিব্রিটিদের নিয়ে যখন আমরা ডিপ ফেক তৈরি করব সেটাও অনেকে বিশ্বাসযোগ্য মনে করবে। এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ে, কারণ এটা টার্গেট করে করে আসলে গুজবগুলো ছড়ানো হচ্ছে। আপনি আসলে এই 3টা প্যাটার্ন মাথায় রেখে কি ঝুঁকি আপনি অন্তত টের পাচ্ছেন? দেখুন, আপনি যে ঝুঁকির কথা বললেন, এই ঝুঁকির আগে যদি আমরা মোটিভেশনটা চিন্তা করি, আসলে কেন করছেন, তার পেছনে কারণটা কি, সেখানে যদি তাকাই, আজকে যে গুজবগুলোর কথা বললেন সেখানে একটা যেটা প্রথম বললেন যে মার্কিন বিমা ক্ষেপণাস্ত্র আঘাতে আমাদের যুদ্ধজাহাজে আগুন ধরে গেছে, জি, কিংবা এটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই। এবং এটার পেছনে আমি একটাই মোটিভেশন দেখি, সেটা হচ্ছে মানুষকে প্রলুব্ধ করে ভিউ কামানো এবং এখান থেকে সরাসরি টাকা কামানো। এর বাইরে অন্য কোনো মোটিভেশন নাই এখানে। কারণ এই গল্পে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা খুব একটা নেই, একটা ঘটনা, এবং সবাই ধরেও নেবে, যদি সত্যি হয় তারপর ধরে নেবে এটা হয়তো সে ভুল বা অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটছে। কাজেই এখানে মূল বিষয়টা হচ্ছে হিট এবং সেখান থেকে অর্থ উপার্জন, এই মোটিভেশনের জায়গায়। আর বাকিগুলোর ক্ষেত্রে একটা রাজনৈতিক একটা মোটিভেশনের জায়গা আছে, যেটা দিয়ে দেশের ভেতরে এক ধরনের উত্তেজনা, হয়তো একটা গ্রুপকে আমরা ইন্সপায়ার্ড করতে পারবো যে সাবেক পথের মধ্যে ফিরে আসছে। কাজেই সেই পক্ষে সমর্থক লোকরা একটু উদ্বুদ্ধ হবে এবং তারা যদি আবার একটু আন্দোলন করতে পারে বা মাঠে নামতে পারে, তাদেরকে উজ্জীবিত করে। তো এরকম বিভিন্ন রকম কারণ আছে। ইলেকশন যেহেতু সামনে আসছে, এবং যে কারণে এই নেতা নেত্রীদেরকে ডিফেমেশনের ঘটনা আমরা দেখব, এই ঘটনাগুলো আরও ঘটতে থাকবে। এখন এই প্যাটার্নগুলো আসলে আমাদের সাধারণ মানুষকে একটু বুঝতে শিখতে হবে আর কি। এখন সেটাই সচেতনতার জায়গাটা হচ্ছে বড় শিক্ষা, যেটা জনাব হাসান সাহেব বললেন, যে আমাদেরকে সংবাদের জন্য সোশ্যাল মিডিয়া না, সংবাদের জন্য আমাদের মূল গণমাধ্যম আছে। কাজেই কোনো সংবাদ বিশ্বাস করার আগে অথবা সেই সংবাদ শেয়ার করার আগে আমাদের কাছে মূল গণমাধ্যম থেকে ভেরিফাই করতে হবে। যদি আমার কোনো গণমাধ্যম সন্দেহ থাকে, আমাদের গণমাধ্যমের সংখ্যা অসংখ্য। কাজেই আপনি খুঁজলে কোনো কোনো জায়গায় সঠিক তথ্যটা আসলে পাবেন। আর না পাওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরুন। একটা সোশ্যাল মিডিয়া দেখে সঙ্গে সঙ্গে এটা প্রচার করে এক ধরনের সামাজিক উন্মাদনা সৃষ্টির আসলে কোনো অর্থ হয় না। এতে আমাদের জনজীবন বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গায় সাধারণ মানুষের সতর্কতাটা ভীষণ ভীষণ জরুরি। একদম। আমি একটা বিরতিতে যাব এবং ফিরে এসে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ফেসবুক বা এই জাতীয় প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা অভিযোগ জানাই
তখন ভাষা কোনো জটিলতা হয়ে ওঠে কিনা, অর্থাৎ বাংলা ভাষার গুজবটা তারা ঠিক মতো ডিটেক্ট করতে পারে কিনা, অনেক সময় আমরা এটা শুনে থাকি, সেটা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবো। আপনারা দুজনেই আমাদের সঙ্গে আছেন। খান সাইদ হাসান, এ পর্যায়ে আপনার কাছ থেকে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। দেখুন, আমরা পরিসংখ্যান দেখছিলাম, মোটামুটিভাবে ঘেটে আমরা দেখতে পেলাম যমুনা টেলিভিশনের নামে 4টি স্যাটায়ার পেজ আছে, একেবারে তাদের ডিজাইন নকল করা। আমাদের 71 টেলিভিশনের নামে আমরা 3টা ফেসবুক পেজ খুঁজে পেয়েছি, যেগুলো একেবারে 71 টেলিভিশনের ডিজাইন করা, সেটাও স্যাটায়ার পেজ। নিউজ 24-এর নামে আমরা 2টো পেজ পেয়েছি, এবং আমি প্রথম আলোর নামেও আমরা দেখেছি যে একটা স্যাটায়ার পেজ তৈরি করা হয়েছে, একদম ডিজাইন নকল করে, নামটা কেবল একটু বদলে দিয়ে, এবং সেখানে খুব ফানি কিছু ছবি ফটোকার্ড প্রকাশ করা হয়, এবং হঠাৎ দেখলে মনে হবে ওই গণমাধ্যমটা এটা করেছে, কিন্তু দিন শেষে আমাদেরকে বলতে হয় এটা আমাদের কার্ড না, এটা আমাদের ডিজাইন নকল করে তৈরি করা একটা ফেক কার্ড। মানে আইনগত কোনো ব্যবস্থা নিয়ে কি সুযোগ আছে এই কাজটা তারা করতে পারে? আসলে অবশ্যই সুযোগ আছে। এটা তো এক ধরনের ইনস্টিগেশন, এবং ইনস্টিগেশনের প্রেক্ষিতে ধরেন যেটাকে বলে উস্কানি দেওয়া, প্ররোচনা, এটা এক ধরনের প্ররোচনা। এটা কিরকম আমি আপনাকে বলি, যে এমন একটা যেমন ধরেন যে একটা ইলেকশন নিয়ে একটা 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 ফেক একটা নিউজ করলো, তাতে করে একটা উত্তেজনার সৃষ্টি হলো, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলো, হতাহত হলো, এরকম যদি হয়, তাহলে যিনি এই কাজটি করেছেন তিনি ওই হতাহত উস্কানিদাতা হিসাবে গণ্য হবেন। অর্থাৎ ওই উস্কানি, যদি ওই ঘটনার যে মূল অপরাধের শাস্তি যদি হয় ফাঁসি, তাহলে উনিও উস্কানিদাতা হিসাবে উনি ফাঁসির আসামি হবেন। আইনটা কিন্তু এরকমই। আবার যদি ওই উস্কানির প্রেক্ষিতে দুই বন্ধুর মধ্যে মারামারি হলো, মাথা ফাটাফাটি হলো, তাহলে মাথা ফাটাফাটির জন্য যে অপরাধ 3 বছর বা 5 বছর 7 বছরের সাজা, ওই সাধারণ উস্কানিদাতা হিসাবে সে পাবেন। এখন কথা হলো যে উস্কানিদাতাদেরকে চিহ্নিত করার বিষয়টা আমি জানি না আমাদের ওই মেকানিজম এখন বাংলাদেশ পুলিশে বা ল এনফোর্সিং এজেন্সি এদের কাছে এসেছে কিনা, যে দেশের বাইরে থেকে যদি করে সেটা আইডেন্টি করলো, দেখা গেলো এটা দুবাই থেকে হয়তো পোস্ট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে আমার খুব ধারণা নাই। বাংলাদেশ থেকে আমাদের টেরিটরির মধ্যে থেকে যদি পোস্ট করা হয়, তাকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে আইডেন্টিফাই করতে পারলে তাহলে তাকে সে হবে ওই অপরাধের, মানে ওই নিউজের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে, সেটা যদি অপরাধমূলক ঘটনা ঘটে, তাহলে সেই অপরাধের যে শাস্তি, তিনি উস্কানিদাতা হিসেবে বা প্ররোচনাদাতা হিসেবে তিনি সে শাস্তি পাবেন। একদম ক্লিয়ার বিধান আছে এটা। একদম পরিষ্কার। আমি ফিরবো নিশ্চয়ই সময় থাকলে অবশ্যই আপনার কাছে, কারণ একটা বিষয় জানা ভীষণ জরুরি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদম সরাসরি যে অপরাধগুলো ঘটছে সেগুলোর হরপাকড় করে এবং সেগুলো শাস্তির জন্য যা যা করার সেগুলোতে বেশি মনোযোগী, কিন্তু দিন শেষে সাইবার যে ওয়ার্ল্ডে যা চলছে সেটার জন্য আমরা কতটা প্রশিক্ষিত হতে পারলাম বা তৎপর হতে পারলাম সেটি একটু জানার চেষ্টা করবো। জনাব সুমন আহমেদ সাবির, একটা কথা আপনি প্রায় বলেন যে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই, অর্থাৎ যে যার জায়গা থেকে সচেতন থাকলে এই অপতথ্য অপ্রয়োজনীয় হয়ে উঠবে। কিন্তু একটা বিষয় আমরা দেখি যে আমাদের দিক থেকে যখন আমরা টেক জায়ান্টদের সঙ্গে কথা বলি, ফেসবুকের সঙ্গে যখন আমরা রিকোয়েস্ট করি যে অমুক বিষয়টা উইথড্র করে নিতে, ভাষাগত একটা জটিলতার কথা আমরা শুনি যে বাংলাটা তারা ঠিকঠাক মতো বুঝতে পারছে না বা কিছু একটা। আপনি কি একটু বোঝাতে পারবেন আসলে বিষয়টা কি? এরকম যদি ছিল আগে অনেক বেশি, এখন সেটা কমেছে, তবে এখনও পুরোপুরি যায়নি। দুটো দিকে উন্নতি ঘটেছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন আসলে বাংলা ভাষা খুব সহজে ট্রান্সলেট করা যায়, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন প্রায় নির্ভুলভাবে করা এখন সম্ভব। কাজেই সোশ্যাল মিডিয়াগুলো এই কন্টেন্ট ভেরিফিকেশনের জন্য ওদের যে এআই বটগুলো ব্যবহার করে, সেগুলো কিন্তু আগের থেকে অনেক স্মার্ট এবং ধরতে পারে। আর দ্বিতীয়ত, বড় সোশ্যাল মিডিয়া যেগুলো বাংলাদেশে ভীষণ জনপ্রিয়, ধরি যদি ফেসবুকের কথা বলি, আমি যদি জানি যে তাদের এই কন্টেন্ট ভেরিফিকেশনের যে টিম, সেখানে তারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের সঙ্গে আছে। কাজেই এই ভাষাগত জটিল জায়গাটা আগের চেয়ে অনেক কমে গেছে। আমি আপনার আগের প্রশ্ন শুরুতে একটু কথা বলি, যেটা বললেন যে আপনাদের ওয়েবসাইটের সেম একই রকম একদম ফটোকার্ড ব্যবহার করে আরও দুটো ফেক ওয়েবসাইট আছে। এই জায়গাগুলো কিন্তু আসলে এগুলো যদি দেশের বাইরে থেকে হয়ে থাকে, এখানে হয়তো পুলিশ হয়তো আপনাকে সরাসরি কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু আপনি যদি লিগালি বাংলাদেশে তাদের বিরুদ্ধে কেস করেন এবং পুলিশ যদি সেটা এই সোশ্যাল মিডিয়াগুলোর সঙ্গে তারা পাঠায়, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি এটা পৌঁছে, তাহলে আমি নিশ্চিত যে এই সোশ্যাল মিডিয়াগুলো এগুলো ব্যবস্থা নেবে এবং এগুলো সরানোর ব্যবস্থা করবে। একটু জটিল প্রক্রিয়া, কিন্তু আমাদের মনে হয় যে এখন এই কষ্টগুলো করে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আচ্ছা, তার মানে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আসলে করার কিছু না। আমি সব শেষ জনাব খান সাইদ হাসান আপনার কাছে জেনে আমরা আলাপটা শেষ করব আজকের মতো। সেটা হচ্ছে পুলিশের ক্ষেত্রে আপনি দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থা নেতৃত্ব দিয়েছেন, সেখানে কাজ করেছেন, কী ধরনের জটিলতা আসলে থাকে এই অপরাধীগুলো ধরার ক্ষেত্রে? কারণ আমরা তো একজনকেও আসলে ধরে দৃশ্যমান করতে পারিনি, শাস্তি তাদের হাতে হাত করা দিতে পারি, যে কোনো অপরাধীরা খুব কনফিডেন্স পেয়ে যায় যে করে পার পাওয়া যাবে নিশ্চয়ই। কোথায় গিয়ে আসলে জটিলতা তৈরি হয়? এটা তো একটা সমস্যা আমাদের আছেই, যে দেখেন আমি অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করি, আমাদের চাইতে আমেরিকাতে কিন্তু অনেক বেশি অপরাধ হয়।
স্কুলের মধ্যে ঢুকিয়ে ছাত্রছাত্রীকে গুলি করে মারার মতো ঘটনা অহরহ আমেরিকায় হচ্ছে, যেটা বাংলাদেশে গত 50 বছরে হয়নি। জি। তারপরেও আমরা কেন প্যানিকড? কারণ আমাদের দেশের মানুষ খুব কমই বিশ্বাস করে যে কেউ কোনো অপরাধ করলে তার প্রপার শাস্তি হবে। অন দি আদার হ্যান্ড, আমেরিকাতে যে যত বড়ই অপরাধ করুক, তারা মনে করে যে যা অপরাধ করেছে তার শাস্তি টুডে অর টুমোর তার হবেই। দ্যাট ইজ এটাকে বলে আপনার কনফিডেন্স ওভার ল, বা কনফিডেন্স ওভার ল এনফোর্সার্স বা রাষ্ট্রের উপরে। তো আমাদের এই জিনিসটা আমরা অর্জন করতে পারি নাই বিকজ অফ পলিটিক্যাল সিনারিও। আপনারা জানেন যে আমাদের শাসক শ্রেণী বা সরকার যারা পরিচালনা করেন, তারা ওইভাবে আসলে খুব কমই চেয়েছেন যে না, আমরা দলমত নির্বিশেষে আইনের সুষ্ঠু প্রয়োগ হোক। তো এটা যেদিন চাইবে সরকার পরিচালনাকারী যারা যেদিন চাইবেন সেদিন হবে, বিকজ আইনে সমস্ত কিছু আছে, শুধু আইনের প্রয়োগটা যারা করে তারা যদি হিসাব নিকাশ, অত ডান বাম হিসাব নিকাশ না করে অ্যাজ পার ল যদি চোখ বন্ধ করে মানে একদিকে তাকিয়ে যদি কাজটা করে, তাহলে আমাদের সমস্যার সমাধান সম্ভব। এবং আমরা মনে করি যে সামনে ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করতে পারবো, যদি একটা একদম, সেই জনপ্রতিনিধি সরকার প্রত্যাশা তো থাকবেই। সাথে সচেতনতার প্রয়োজন আছে, আইনের প্রয়োগের দরকার আছে এবং আপনাদের পরামর্শেরও প্রয়োজন আছে। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং একই সঙ্গে প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়। আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv, gmail.com। ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook/fake news scanner ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।